এবার এই গাজার লড়াইটা গাজায় না হয়ে আমেরিকার মাটিতে হবে, তাহলে হয়তো আপনারা একটু চমকে যেতে পারেন, ভাবতেও পারেন যে এটা আবার কেমন কথা। কোনো প্যালেস্তিনীয় থেকে রাষ্ট্রপুঞ্জের এই সাধারণ সভায় অংশগ্রহণ করতে বা প্রতিনিধিত্ব করতে দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন। অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের এই বিশেষ সাধারণ সভায় একতরফাভাবে ইসরায়েলি বক্তব্য রাখবে এবং প্যালেস্তিনিদের কোনো বক্তব্য থাকবে না। ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ঠিক করেছে এই রাষ্ট্রপুঞ্জের এই মঞ্চকে তারা প্যালেস্তাইনের জন্য কাজে লাগাবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সরাসরি বলে দিয়েছেন যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যদি প্যালেস্তাইনকে পৃথক দেশের স্বীকৃতি দেয়া হয় তাহলে তারাও কিন্তু ছেড়ে কথা বলবেন না। এতদিন ধরে আমাদের প্রত্যেকের জানা হয়ে গিয়েছে যে ইসরায়েলি সেনা গাজা স্ট্রিপের প্রায় অর্ধেকটাই দখল করে ফেলেছে। বাকি যেটুকু এলাকা আছে সেখানে রোজ বোমা ফেলছে, আর বাসিন্দাদের বলছে গাজা ছেড়ে আরও দক্ষিণ দিকে চলে যেতে। এখন যদি আমি আপনাদের বলি এবার এই গাজার লড়াইটা গাজায় না হয়ে আমেরিকার মাটিতে হবে, তাহলে হয়তো আপনারা একটু চমকে যেতে পারেন, ভাবতেও পারেন যে এটা আবার কেমন কথা। কোথায় গাজা আর কোথায় আমেরিকা? এই লড়াই আমেরিকার মাটিতে হবে কি করে? হ্যাঁ, এই লড়াইটা বোমা গুলি বন্দুকের লড়াই নয়, এই লড়াইটা কূটনীতির লড়াই। 9 সেপ্টেম্বর থেকে আমেরিকায় বসেছে রাষ্ট্রপুঞ্জের অধিবেশন এবং এই অধিবেশনে ভাষণ দেবেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খুব সম্ভবত 22 তারিখ। পৃথিবীর প্রায় সব দেশের প্রতিনিধিত্ব থাকবে আমেরিকায় বসা রাষ্ট্রপুঞ্জের এই অধিবেশনে এবং এই অধিবেশনের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে ইসরায়েল এবং এই প্যালেস্তিনিদের লড়াই। এবং ইউরোপের দেশগুলো যারা এই ইস্যুতে সমালোচনা করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই, তারা যদি সাহস দেখাতে পারে তাহলে গাজায় শান্তি ফেরানোর জন্য কোনো সমাধান সূত্র হয়তো বেরিয়ে আসবে এই সভা থেকে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচার করছিলেন তখন আপনাদের হয়তো মনে আছে যে হঠাৎ করে কান ধরে বসে পড়লেন ট্রাম্প, আর দেখা গেল কান দিয়ে রক্ত পড়েছে। সেই সময় ট্রাম্পকে চালানো গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। সেই সময় গোটা পৃথিবীর রাষ্ট্রনেতারা তাকে সমবেদনা জানিয়েছিলেন, গেট ওয়েল সুন বলেছিলেন এবং ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন। এবং এই রাষ্ট্রনেতাদের মধ্যে সাধারণ মানুষ ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতা ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল প্যালেস্তিনিয়ান অথরিটির প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস। ট্রাম্প তার জবাবও দিয়েছিলেন তার টুইটে। গত আগস্টে ট্রাম্প প্রশাসন এই আব্বাস এবং অন্যান্য প্যালেস্তিনীয় আধিকারিকদের ভিসা, মার্কিন ভিসা ব্লক করে দিয়েছেন। অর্থাৎ তারা কেউই এখন আর আমেরিকায় ঢুকতে পারবেন না। অর্থাৎ কোনো প্যালেস্তিনীয় থেকে রাষ্ট্রপুঞ্জের এই সাধারণ সভায় অংশগ্রহণ করতে বা প্রতিনিধিত্ব করতে দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন। গত বছর দিয়েছিল, এবছর দেবে না। অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের এই বিশেষ সাধারণ সভায় একতরফাভাবে ইসরায়েলি বক্তব্য রাখবে এবং প্যালেস্তিনিদের কোনো বক্তব্য থাকবে না। এই রকম একটা পরিস্থিতিতে আমেরিকাকে চাপে ফেলতে পাল্টা একটা কৌশল নিতে পারে
ইউরোপীয় দেশগুলি। ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ঠিক করেছে এই রাষ্ট্রপুঞ্জের এই মঞ্চকে তারা প্যালেস্তাইনের জন্য কাজে লাগাবে। ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ঠিক করছে যে এই রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে হয়তো পারবে না, তারা রাষ্ট্রপুঞ্জের এই সাধারণ সভাকে কেন্দ্র করে তারা প্যালেস্তিনিকে একটা দেশ হিসাবে স্বীকৃতি দেবে। এখন ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম যে স্বীকৃতি দিলেই বিরাট কিছু হয়ে যাবে এমন কথা নয়, কিন্তু কূটনীতির বাজারে যথেষ্ট সাড়া পড়ে যাবে। এক্ষেত্রে ব্রিটেন আর ফ্রান্সের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছে কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশও। তারাও কিন্তু প্যালেস্তাইনকে দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়। যেটা বলছিলাম যে হয়তো রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এটা করা সম্ভব নয়, তার কারণ সেরকম কোনো নিয়মকানুন এখানে নেই এরকম, কিন্তু এই সাধারণ সভাকে কেন্দ্র করে সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা যখন উপস্থিত থাকবেন সেখানে, তখন কোনো পার্শ্ব সম্মেলন করে বা পাশে কোনো বৈঠক করে এই ধরনের স্বীকৃতি কিন্তু তারা দিয়ে দিতে পারেন বলে এরকম একটা আলোচনা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাজারে চলছে। এখন এমনটা হতেই পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন তারা রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রয়েছেন, পাশে আরেকটা কোনো একটা জায়গায় একটা ছোট্ট পার্শ্ব বৈঠক করে ইউরোপের এই নেতারা তারা আলোচনা করে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিলেন এবং কিভাবে ইসরায়েল গাজার নিরীহ মানুষদের হত্যা করছে এবং কিভাবে এত কিছুর পরেও আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, এই নিয়ে আলাপ আলোচনা করে আমেরিকার মাটিতে দাঁড়িয়েই আমেরিকাকে চাপে ফেলে দিলেন। এই বিষয়ে ইউরোপের দেশগুলো চাইছে, যেমন তারা অস্ট্রেলিয়া বা কানাডাকে তারা পাশে পেয়েছে, তারা চাইছে আরব দুনিয়ার দেশগুলোকেও নিজেদের পাশে পেতে। যেমন ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, তাদেরকে তারা পাশে চাইছে এবং এই দেশগুলো কিন্তু কৌশলগতভাবে, রাজনৈতিক কৌশলগতভাবে আমেরিকার বন্ধু রাষ্ট্র এবং এই কারণেই ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি গত কয়েকদিন ধরে এই দেশগুলো সফর করেছেন। পাশাপাশি প্যালেস্তিনীয় অথরিটির প্রধান মেহমুদ আব্বাসেরও লন্ডন যাওয়ার কথা আছে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে। উল্টো দিকে শিবিরে যখন এত রাজনৈতিক তৎপরতা, তখন আমেরিকা চুপ করে বসে থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সরাসরি বলে দিয়েছেন যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যদি প্যালেস্তাইনকে পৃথক দেশের স্বীকৃতি দেয়া হয় তাহলে তারাও কিন্তু ছেড়ে কথা বলবেন না। গাজা সিটির যে এলাকাগুলো এখনও পর্যন্ত ইসরায়েল দখল করেছে, ইসরায়েলের দখলে আছে, সেগুলো ইসরায়েলের জমি বলে ঘোষণা করে দেবে আমেরিকা। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, প্যালেস্তাইনের দিকের কোনো যুক্তি, কোনো কথা তারা শুনতে রাজি নন। উল্টো দিকে ইউরোপের দেশগুলো জানিয়ে দিয়েছে একটাই শর্তে তারা পিছু হটবে, যদি এই গাজার এই যুদ্ধ বন্ধ করা যায় এবং শান্তি ফেরানোর কোনো উদ্যোগ আমেরিকা নেয়, তবেই তারা পিছু হটতে পারে। এবং আমেরিকা এখন কি চায় তা আমেরিকা বললেও ইসরায়েল থামবে কিনা সেটা কিন্তু বলা এক্ষুনি মুশকিল, কারণ বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণাই করে দিয়েছেন যে ইসরায়েল এবার গোটা গাজা সিটির দখল নেবে এবং তারপরেই তাদের থামার কথা, তারপরেই তারা থামবে। এই কঠিন চ্যালেঞ্জের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করেন সেটা কিন্তু বড় প্রশ্ন। এতক্ষণ আমরা কথা বললাম একদিকে আমেরিকা, অন্যদিকে ইউরোপের দেশগুলোর ভূমিকা নিয়ে। এর বাইরে আরও একটা সংগঠনের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকার সুনিশ্চিত রাখতে এই সংগঠনটি তৈরি করা হয়েছিল। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য সংখ্যা 193 এবং হেড অফিস আমেরিকায়। একটা সময় ছিল যখন রাষ্ট্রপুঞ্জের এতটাই দাপট ছিল যে এর নির্দেশ অমান্য করার সাহস বা ক্ষমতা কারোর ছিল না।
এমনকি আমেরিকাও সরাসরি বহু ক্ষেত্রে অপছন্দ হলেও অন্তত রাষ্ট্রপুঞ্জের কাজকর্মে সরাসরি নাক গলাতে পারত না। দুটো উদাহরণ দেব আপনাদের সামনে। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির নাম আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। লিবিয়ার এই স্বৈরতান্ত্রিক নেতার সঙ্গে আমেরিকার সম্পর্ক যে কীরম ছিল তা আপনাদের প্রত্যেকেরই জানা। তেলের খনির দখল নিয়ে দুদেশের মধ্যে শত্রুতা, ঝামেলা, শেষ পর্যন্ত গাদ্দাফির পতন হয়। এখানেও গাদ্দাফিও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন, সেটা 2009 সালে। টানা 90 মিনিট ধরে তার ভাষণ হয়েছিল এবং সেই ভাষণে তিনি আমেরিকা সহ গোটা পশ্চিমী দুনিয়ার মুন্ডুপাত করেছিলেন। গোটাটাই হয়েছিল আমেরিকার মাটিতে বসে, একদম নিউ ইয়র্ক শহরে। এখন সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তো অনেকে দাবি জানালেও বারাক ওবামা গাদ্দাফির আমেরিকায় ঢোকা কিন্তু আটকাননি। রাষ্ট্রপুঞ্জে বলার অধিকার প্রত্যেকের রয়েছে। এতগুলো দেশের নেতা আছেন, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন কে ঠিক কে বেঠিক। এটাই ছিল সেই সময়কার পলিসি। বক্তার নাম নিয়ে আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের লড়াই আরও বড় হয়েছিল, সেটা হচ্ছে 1988 সালে। সেই সময় প্যালেস্তাইনের অত্যন্ত পপুলার এবং অবিসংবাদী নেতা ছিলেন ইয়াসের আরাফাত। তো ইয়াসের আরাফাতের রাষ্ট্রপুঞ্জে ভাষণ দেওয়ার কথা ছিল 88 সালে, কিন্তু আমেরিকা কিছুতেই তাকে আমেরিকার মাটিতে ঢুকতে দেবে না এবং রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে দেবে না। আমেরিকা ইয়াসের আরাফাতের ভিসা দেয়নি, কিন্তু মার্কিন চাপের কাছে সেই সময় কিন্তু নতি স্বীকার করেনি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস। আরাফাতকে ভাষণ দেওয়ানোর জন্য যাতে দিতে পারে, সে কারণে তারা নিউ ইয়র্কের হেডকোয়ার্টার থেকে তারা রাষ্ট্রপুঞ্জের অধিবেশন সরিয়ে নিয়ে চলে গিয়েছিল সুইজারল্যান্ডের জেনিভায়। এখন দেখার বিষয় ইউরোপ কতটা সাহস দেখাতে পারে। এমনিতে শুল্ক নিয়ে বিতর্কের জেরে ঘরে বাইরে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুটা চাপে। চীন দাপট দেখাচ্ছে, রাশিয়া এবং ভারত তার হাতছাড়া হয়ে গেছে, এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যেই হাহুতাশ করছেন। এই রকম একটা পরিস্থিতির মধ্যে চাপ দিয়ে ইউরোপ গাজার লড়াই থামাতে পারে কিনা বা ট্রাম্পকে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কি না, সেটা কিন্তু একটা দেখার বিষয়। একই সঙ্গে ঘরে বাইরে চাপে থাকা ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের আশায় ছুটে বেড়ানো ট্রাম্প ইউরোপের চাপের কাছে কতটা প্রেশার ট্যাকটিক্সে কতটা এগিয়ে খেলতে পারেন সেরকম ট্রাম্প এই গাজার লড়াই থামাতে পারেন কিনা, সেটা কিন্তু তারও অগ্নি পরীক্ষা। সব মিলিয়ে আমেরিকার মাটি কিন্তু এই মুহূর্তে সত্যি যে গাজা নিয়ে একটা দ্বিতীয় যুদ্ধস্থল হতে যাচ্ছে, এ নিয়ে সন্দেহ নেই।